এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি সরাসরি ইমেইলে। আমি দেশের বাইরে পড়াশোনা করি, সো স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি ঘটনাটি লিখে পাঠাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি ওয়ালিদ। আমি চায়নাতে বেইজিং এ একটা নামকরা মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস পড়ছি। সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা আমি উল্লেখ করছি না। তো আমি আজকে আমার কলেজের একটা ঘটনা সবার সাথে শেয়ার করব। আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি মার্চ মাসে। তখন বেইজিং এ প্রচন্ড শীত। তো এখানে আসার পর সবকিছু ভালো লাগছিল। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছিলাম, যেখানে ক্যাম্পাসটা অল্পদিনেই অনেক প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বিপত্তি বাড়ল কয়েকদিন আগে। একদিন আমরা 4 বন্ধু রাত 11টার দিকে আমাদের কম্প্রিহেন্সিভ স্কিল ট্রেনিং ক্লাসের বিল্ডিং এ ঘুরতে গিয়েছি। সবাই বেশ মজা করছি। তো হঠাৎ এক দারোয়ান এগিয়ে এসে আমাদের বলল, তোমরা কোন ব্যাচ? আমরা বললাম 18th ব্যাচ। সে বলল, তোমরা এত রাত্রে এখানে কেন এসেছ? কেউ তোমাদের বলেনি যে এখানে রাতের বেলা আসা নিষেধ? আমরা যেহেতু জানতাম না কিছুতেই, এবং ব্যাপারটা আমাদের একেবারে অজানা ছিল, তো আমরা বললাম না। Nobody told us to come here. সে বলল, যাও, কখনো রাতের বেলা এখানে আসবে না তোমরা। তো সেদিনের মতো আমরা চলে আসলাম। কিন্তু আমাদের 4 বন্ধু কৌতূহল বশত সেখানে আবার আসবে এবং তারা সেরকম একটা ডিসিশন নিল। পরের দিন আমরা আবার গেলাম। আসলে আমাদের জানার ইচ্ছা ছিল কেন আসবো না এখানে, কি ঘটনা, কি হয়েছে। একটা মেডিকেল কলেজের স্কিল ট্রেনিং বিল্ডিং এ লাশ থাকবে, এটাই স্বাভাবিক, আমরা সব জানতাম। কিন্তু আমাদের কৌতূহল ছিল যে কেন যাব না আমরা। কিন্তু আনফরচুনেটলি আমরা ওই দিন ওই ওয়াংকে পেলাম না। ওই চাইনিজ দারোয়ান ওয়াং এর ওই দিন ডিউটি ছিল না। আমরা হোস্টেলে ফিরে এসে বড় ভাইদের জিজ্ঞেস করলাম ওই বিল্ডিং এর ব্যাপারে। কেউই তেমন মুখ খুলল না, শুধু বলল যে তোরা যাবি না। আমরাও পিছু হটলাম না। আবার গেলাম ওই বিল্ডিং এ। এবার ওয়াংকে পেলাম। সবাই মিলে চেপে ধরলাম যে ঘটনা কি। তো অবশেষে ওয়াং বলল, ঘটনাটা হলো প্রায় 3 বছর আগে একদিন 4টা লাশ মর্গ থেকে ট্রেনিং এর জন্য এখানে নিয়ে আসা হয়। লাশ এনে যেদিন রাখা হয় তার 1 সপ্তাহ পর ছিল ট্রেনিং ওয়ার্ক। লাশগুলো যখন 209 নম্বর রুমে রাখা ছিল, তখন রুমের আশেপাশে 4 জন গার্ড থাকত। একদিন রাত্রে একজন গার্ড লক্ষ্য করে যে রুমের মধ্যে স্ট্রেচার টানার শব্দ হচ্ছে। তখন ছিল জানুয়ারি মাস, প্রচন্ড ঠান্ডা ছিল। তো গার্ড অলসতা বশত সেদিন আর রুমে কিছু খুলে কিছু চেক করল না। তার পরের দিনও অনেক শব্দ। এবার সে রুম খুলে ভেতরে গিয়ে দেখল সব ঠিক আছে। সে প্রত্যেকটা লাশের ওপর থেকে কাপড় সরিয়ে দেখল যে লাশ ঠিক আছে কিনা। দেখা গেল লাশগুলো একদম আগের জায়গাতে আছে। সে দরজা লক করে রুমের বাইরে চলে আসলো। বাইরে আসার কিছুক্ষণ পর সে হঠাৎ রুমের দিকে তাকিয়ে দেখল যে রুমের দরজা খোলা। সে ভাবল হয়তো লক করা হয়নি। ভেবে সে রুমের দরজা আবার ভালোভাবে লক করে আসলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অন্যরা প্রায় ঘুমিয়ে পড়েছিল। এমন সময় সে শুনল যে রুমের মধ্যে মানুষের কথা বলার আওয়াজ। সে এবার একটু ভয় পেল। চুপি চুপি রুমের দরজার গ্লাস দিয়ে তাকিয়ে দেখল একটা লাশ স্ট্রেচারে উঠে বসে আছে। সে প্রচন্ড ভয় পেল এবং ওই দিন কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফরেনসিক ডিপার্টমেন্টের স্যারকে এই ঘটনা বলল। স্যার হ্যালুসিনেশনের বলে ঘটনাটাকে ব্যাখ্যা দিলেন এবং তাকে বলল যে ভয় না পেতে। তো যথারীতি পরের দিন সে আবার তার কাছে গেল। এবার সে প্রায় রাত 2টার দিকে শুনতে পেল আবারও কারা যেন রুমের মধ্যে কথা বলছে। সে এবার রুমের দরজা খুলে কাছে গিয়ে দেখল একটা নয় 3টা লাশ পাশাপাশি বসে আছে, আর একটা শুয়ে আছে আগের মতো। সে এবার একটা রুমে যাওয়ার সাহস পেল না। অন্য আরেকটা গার্ডকে নিয়ে
রুমের দরজা খুলে ভেতরে গিয়ে সোজা বসে থাকা লাশটার কাছে তার সাথে তার সেই সাদা কাপড়টা সরালো। আর তারপর যা দেখল সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না, এবং সেটাই হয়ে দাঁড়ালো তার জীবনের কাল। দেখল একটা লাশ যার চোখ উপড়ে ফেলা আর কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই লাশটা ওই যে গার্ডটা তার সাথে এসেছিল সে পেছনে তাকালো এবং দেখল যে লাশটা সেই গার্ডটাই ছিল সেই লাশটা, এবং পেছনে ফিরে যখন তাকালো তখন দেখল সাথে কেউ নেই, এবং যাকে নিয়ে এসেছিল সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। এবার সে অন্য একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরালো, এবং এবারও ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দেখল একটা লাশের মাথা থ্যাতলানো আর চোখ বের হয়ে আছে, এই লাশটা তার নিজের। এবার সে নিজেকে আর ধরে রাখতে পারল না, বাইরে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন তার যখন সেন্স আসলো তখন সে দেখল সে হসপিটালের সামনে কলেজের ভেতরে সবাই তার কাছে জানতে চাইল কি হয়েছে তার। সে সব ঘটনা খুলে বলল, কিন্তু সেবারও সব ডক্টর বলল এটা তার চোখের ভুল, ভয়ে সে সব দেখেছে। সে আবার জানতে চাইল ওই গার্ডগুলো কোথায় যাকে সে সাথে নিয়ে ওই রুমে গিয়েছিল, কিন্তু সবাই তখন হেসে উঠল আর বলল যে এখন ভ্যাকেশন চলছে, 1 মাস ছুটি, ও আসবে কোথা থেকে। সে কিছুই বুঝতে পারল না, ভাবল হয়তো তার মনের ভুল, কিন্তু কে জানত এর পরে আরো ঘটনা ঘটবে। ট্রেনিং এর আগের দিন রাত্রে 9 তলা থেকে পড়ে যাওয়া গার্ডটা তার কৌতূহলবশত লাশ পাওয়া গেল, এবং সেটা 9 তলা থেকে পড়ে যাওয়া লাশ ছিল। যখন সে স্বাভাবিকভাবে পড়ে গেল, এবং কিভাবে পড়ে গেল কেউ জানত না। ঘটনাটা এভাবে শেষ হলেও পারত, কিন্তু ঘটনা শেষ হলো হলো না, এর এখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে ওই বিল্ডিংটা মাঝরাতে এলিভেটরের সামনে কিংবা করিডোরের এক কোনায় কালো ব্লেজার পরা 9 তলা থেকে পড়ে যাওয়া বিভৎস রক্তাক্ত সেই গার্ডটাকে দেখতে পাওয়া গেল। এই নিয়ে একটা হইচই লেগে গিয়েছিল কলেজে। ইভেন এটা ইউকের এক ভাই, তার নাম হচ্ছে অ্যান্ড্রু, এবং তার ব্রাজিলিয়ান একটা ফ্রেন্ড, এবং একদিন যে কি যেন একটা কাজে বিল্ডিং এ এসেছিল, তো সেদিন এলিভেটরে বিজি থাকায় তারা সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ দেখল সিঁড়ির এক কোনায় ওই গার্ডটা টলতে টলতে যাওয়া তার শরীর এবং তার মাথা দিয়ে, এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং শরীর এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর তারা চিৎকার দিয়ে দুজন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর থেকে ওই বিল্ডিং এর ট্রেনিং ওয়ার্কে সবাই একসাথে, ব্যতীত কারো একা আসা নিষেধ কিংবা ঘুরতে আসাও নিষেধ, শুধু গার্ডদের অ্যালাউড। এই ছিল ঘটনা। চাইনিজ দারোয়ান হিসেবে ওয়াং ভাঙা ভাঙা ইংলিশে যতটা বলেছে আমি ততটা বাংলায় বলার ট্রাই করেছি। জানি না সবাইকে ঘটনার বর্ণনা করতে পেরেছে কিনা, ভালো লাগলে শেয়ার করবেন। আপনারা লাশের ঘটনা, হসপিটালের ঘটনা শুনতে চান, সেরকম একটা ঘটনা খুব কষ্ট করে পড়লাম, যেহেতু এটা ইংলিশে ইংলিশ অ্যালফাবেট দিয়ে লেখা, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু রিড আউট। তো তারপরে আমি চেষ্টা করলাম যতটা সুন্দর করে পড়া যায়, এবং আশা করছি যে ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন। এবং খুব অদ্ভুত ব্যাপার, আমার কাছে খুব বিভৎস লেগেছে এই জিনিসটা। যখন লাশ দেখতে সেই রুমের মধ্যে সে ঢুকেছিল, সেই রুমের মধ্যে সে দেখল তারই মতো একজনকে, এবং যাকে সাথে নিয়ে এসেছিল তার মতো আর একজনকে। 2টি লাশ ছিল তাদেরই। এটা অনেকভাবে অনেকে দেখেছে যে খাটিয়ার মধ্যে নিজের লাশ শুয়ে আছে, কিন্তু একজন গার্ড যে কিনা হসপিটালে রেগুলার ডিউটি করে, যার কিনা ভয় পাওয়ার কথা না, সে যখন হসপিটালের রুমের ভেতরে ঢুকে এরকম বিভৎস দৃশ্য দেখে তখন সেটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, এবং তারপরে তাকে খুব অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে হয়। 9 তলা থেকে পড়ে গিয়ে সে মৃত্যুবরণ করে, এবং তারপর থেকে তাকে সেই স্যুট পরা অবস্থায় হসপিটালে দেখা যায়। আপনি চিন্তা করে দেখুন, একটা অন্ধকার হসপিটালে আপনারা বহুবার গেছেন, বিভিন্ন হসপিটাল আপনারা ভিজিট করেছেন, বিভিন্ন সময় হয়তো কাউকে দেখতে গেছেন, নিজের প্রয়োজনে গেছেন, এবং হসপিটালগুলো কম বেশি একই রকম হয়। এই হসপিটালগুলোর করিডোর বা কোনো একটা জায়গায় যদি আপনি দেখেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, এবং সেটা স্যুট পরা একটা মানুষ, রাতের বেলা আপনি একা উঠতে যাচ্ছেন সিঁড়ি দিয়ে, তখন দেখলেন, ব্যাপারটা কি বিভৎস হতে পারে, আমি তো ভাবতেও পারি না। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
ধন্যবাদ রাসেল ভাই। আমি রায়হান আহমেদ, আমি এসেছি ধানমন্ডি জিগাতলা থেকে। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। এটা আজব একটা ঘটনা আমার কাছে। কেন আজব সেটা আপনারা ঘটনা শেষেই বুঝতে পারবেন। তো আমি ঘটনা চলে যাচ্ছি সরাসরি। এবং এই ঘটনাটা গ্রামের ঘটনা, তাই না? আপনারা সবাই হসপিটালের ঘটনা, গ্রামের ঘটনা শুনতে চান, তো আমি সেরকমই শোনাচ্ছি। আজকে আমি আশা করছি যে আপনাদের কোনো কমপ্লেইন পাবো না যে গ্রামের ঘটনা নেই, লাশের ঘটনা নেই। যেগুলো আপনারা পছন্দ করেন সেই ধরনের ঘটনা দিয়ে আজকের এই এপিসোডটি। সো শুরু করুন আপনার ঘটনা প্লিজ। ওকে, ঘটনাটা 2004 সালের, যখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমি আমার নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন আমার মামি বলতেছেন যে আজকে বাজার করতে হবে। তো ওই দিন ছিল রবিবার। রবিবারে আমাদের নদীর পাড়ে যে বাজারটা, ওই দিন রবিবারে বাজার না। তো রবিবারে আমাকে বাজার করতে হলে সুন্দরপুরে যেতে হবে। সুন্দরপুরটা আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার জায়গা। তো আমি আর দেরি না করে বাজারের দিকে রওনা দিই। তখন বিকাল ছিল, সন্ধ্যার কাছাকাছি সময়। তো বাজারের দিকে যখন রওনা দিই তখন আমি গাঙ্গের পাড়ে চলে আসি, মানে নদীর পাড়ে চলে আসি। নদীর পাড় দিয়ে আমি হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমি মাটির রাস্তার কাছে চলে আসি। মাটির রাস্তা থেকে প্রায় আরো 2 কিলোমিটার যাওয়ার পরে হচ্ছে পাকা রাস্তা। পাকা রাস্তা থেকে আরো 1 কিলোমিটার যাওয়ার পরে বাজার। তো আমি হাঁটা শুরু করে বাজারে চলে যাই। আমার কোনো সমস্যা হয় না, বাজারে চলে যাই। বাজারে গিয়ে আমি বাজার কিনি। আমার একটা মাঝারি সাইজের রুই মাছ কিনি, আর 1 কেজি আলু, আর 1 কেজি টমেটো, আর কাঁচামরিচ, আর ধনেপাতা, এগুলো কিনি। কেনার পরে ওই ইতিমধ্যে অনেক সময় চলে যায়, সন্ধ্যা হয়ে যায়। প্রায় সন্ধ্যা হয়ে যায় দেখে আমি আবার অনেক দূর যেতে হবে, আমি তাড়াতাড়ি রওনা দিয়ে দিই। তো এদিকে পাকা রাস্তা ছিল, গ্রামের মানুষ আসা যাওয়া করতেছে। তো এখানে লাইটের আলো ছিল, অনেকের হাতে লাইট টাইট ছিল। তো এদিকে আমি আসতেছি, আমার কোনো সমস্যা হয়নি। রাস্তা একটু অন্ধকার ছিল, আকাশে তেমন চাঁদ ছিল না, কিন্তু আকাশটা একটু পরিষ্কার ছিল, মানে রাস্তা দেখা যাচ্ছে। তো আমি মাটির রাস্তার কাছে চলে আসি। মাটির রাস্তার কাছে চলে আসার পর আমি মাটির রাস্তাতে আরো তো 2 কিলোমিটার জায়গা যাওয়ার পরে গাঙ্গের পাড়ে চলে আসি। তো গাঙ্গের পাড়ে আসার পর যে জায়গাটা উঠতি, যে জায়গাটা, সেটা হচ্ছে একটা ডোরের পাড়, গ্রামের ভাষায় বলে ডোরের পাড়। এই জায়গাটাতে নদীর পানি, এখানে নদীর স্রোত থাকে না, নদীর এখানে স্রোত নেই। এখানে পানিটা একদম চরটা একটু বাড়তি অংশ যাওয়ার কারণে পানিটা এদিক দিয়ে না যেয়ে পানিটা এদিকে এসে একটু ঘূর্ণি খেয়ে, মানে এই জায়গাটা গভীরতা বেড়ে গেছে। তো এখানে মানুষ এই জায়গাটাকে ডোরের পাড় বলে। এমনিতেই গ্রামের মানুষ মনে করে এই জায়গাটা দূষিত, মানে কিছুটা, মানে হিসেবে একটা, মানে তাদের মধ্যে একটা ধারণা কাজ করে আর কি। তা আমি আবার গ্রামে থাকি, তো আমার এইসবে মানে এইসবের প্রতি আমার ভয়টাই নাই। আমি আমার প্রতিদিন সমস্যা হওয়ার কথা না, আমি আমার যাওয়া শুরু করি। তো আমি যখন ডোরের পাড়টা ক্রস করতেছি, তো তখন এখানে ছিল বাঁশঝাড়। তো বাঁশঝাড় আর আরো গাছগাছালি ছিল, মানে ঘন জঙ্গলের মতো এলাকা। আর এই জঙ্গলের কারণে এই জায়গাটা একদম ডার্ক হয়ে গেছে, মানে একদম অন্ধকার এখানে। তো এখানে আমি যাচ্ছি এই জায়গা দিয়ে, ঠিক তখনই হঠাৎ আমার সামনে দিয়ে মানে একটা কালো একটা প্রাণী মানে ধপ করে চলে যায়, মানে ঠিক 2 হাত সামনে দিয়ে আমার চলে যায়। মানে আমি দেখে, মানে আমি কি হয়েছে বুঝতে পারি না, আমি তার জায়গা স্ট্যান্ড দাঁড়ায় থেকে মানে আমি একটু ভয় পাই, আমার হৃৎপিণ্ড নাড়া দিয়ে উঠে যে কি হচ্ছে আসলে, এটা কি ছিল। তো আমি একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি তখন আমি সূরা ইয়াসিনের 4-5 আয়াত পারতাম। তো সূরা ইয়াসিন পড়া শুরু করি, মানে সাহস জোগানোর জন্য। তো সূরা ইয়াসিন পড়া শুরু করে আমি আবার হাঁটা শুরু করি। আমি এদিকে ঘামতেছি, ভয়ে আমি একটু ঘামতেছি। তো হঠাৎ আমার কানে একটা ঘুমগানির আওয়াজ আসে, চাপা ঘুমগানির আওয়াজ। একজন মানুষ যদি অনেক দুঃখে কষ্টে যদি কাঁদে, তাহলে তার মধ্যে যেরকম একটা মানে ঘুমগানো ভাব একটা থাকে, ওই রকম একটা আওয়াজ আমার কানে আসে। এটা আমার খুব কাছেই ছিল, আমি স্পষ্ট আওয়াজটা শুনতে পাচ্ছি। তো শুনতে পাওয়ার পর ইতিমধ্যে তো আমি অলরেডি এটা দেখে ভয় পাইছি। তো ওইটার আওয়াজ শুনে আমি আরো ভয় বেড়ে গেছে। তখন আমি আর ওইখানে স্থির দাঁড়ায় থাকতে পারি। এখান থেকে আমি এক দৌড়ে মানে আমি তাকাই না, একদম দৌড় দিয়ে আমি একদম চলে আসি মাসুমের বাড়ির সামনে। ওইখানে আমার একটা পরিচিত ছেলে ছিল, ওদের বাড়ি ছিল ওইখানে মাসুম। তো ওদের বাড়ির কাছে আসা মাত্রই ওইখানে একটা লাইট জ্বলতেছিল, ওই 100 পরের লাইট টাইট হবে, এগুলো আগের লাইট আর কি। তো ওই লাইটটা আসার পর আমার ভয়টা কিছুটা কেটে যায়, কারণ লাইটের আলো দেখছি অলরেডি। তো আমি বাড়িতে চলে আসি, আমার আর কোনো সমস্যা হয় না। তো ঘটনাটা এখানে শেষ হলেই পারতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। তো আমি বাড়িতে আসার পর বাজারে ব্যাগটা নিয়ে যখন বাড়িতে আসলাম, আসার পর ঝুড়িতে আমি বাজারে ব্যাগটা ঢাললাম, মানে বাজারে যে নিচ্ছি আমি সেগুলো ঝুড়িতে রাখলাম। তো রাখার পরে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে মানে আমার আলু আছে, টমেটো আছে, কাঁচামরিচ সবই আছে, কিন্তু আমার মাছটা নেই। আচ্ছা।
মানে মাছটা কোথায় গেল, আমি তো রাস্তায় কোনো জায়গায় পড়েও যাই নাই, বা আমার ব্যাগটা ছিঁড়াও ছিল না, তাহলে আমার মাছটা গেল কোথায়? তো আমি মাছ নাই যেহেতু বাজার করছি, মাছ ছাড়া বাজার করছি, আমি একটু টেনশনে পড়ে যাই মামি যদি আমার বকাঝকা করে। তো আমি মামি আসার পর মামিরে আমি সরাসরি মানে সত্য কথা বলে দিই যে এই ঘটনাগুলো ঘটছে। তো মামি আমার কথা শুনে আমি ভাবছি মামি আমাকে ঝাড়ি দিবে, মামি আমাকে ঝাড়ি দেয় নাই। মামি আমাকে বলতেছে যে এইখানে আরো নাকি এরকম ঘটনা ঘটছে এই জায়গাটাতে, এই জায়গাটা একটু দূষিত, তো তুমি যেহেতু ঠিকঠাক মতো ফিরে আসতে পারছো আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনার মাছটা আসলে কিভাবে উধাও হয়ে গেল? কি মনে হয় আপনার? আমার মনে হয় যে এটা হয়তো মানে আমি তো মুসলমান হিসেবে আমি মানে জিন আর মানুষে বিশ্বাস করি। আমার মনে হয় এটা কোনো ক্ষতি মানে এটা কোনো খারাপ জিনের কোনো কারণে হয়তো এটা হয়েছে। এবং যে গোঙানি শব্দটা শুনেছিলেন সেটা কোনো মানুষের ছিল বলে আপনার মনে হয়? মানুষ আসলে ভাইয়া এরকম গুঙ্গানি করার কথা না, মানুষের গুঙ্গানি বোঝা যায়। মনে হচ্ছে এটা মানে মানুষ না অন্য কিছু ছিল। আচ্ছা, তার মানে গোগানিটা একটু অন্যরকম ধরনের ছিল। অন্যরকম ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকে কমেন্ট করছেন, আমি কিছু কমেন্ট পড়ে ফেলি। আমাদের এখানে হচ্ছে বিপ্লব আমাকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভয়ের ছিল। রিয়েল ফেরারি পাখি আমাদের লিখেছেন রাসেল ভাই 4 বছর ধরে ভূত এফএম শুনছি, আমার এলাকাতে আমাকে ভূত এফএম বলে ডাকে। ওকে, রিদওয়ান আহমেদ আমাকে লিখেছেন ভয় লাগছে, প্রথম ঘটনাটা সেরা ছিল। আরিফিন ইসলাম কৌশিক অনেকদিন পর লাইভ শুনছি, অ্যাপ দিয়ে শুনছেন। তানভীর আহমেদ রাসেল আছেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন যে ভূত এফএম, আই এম ফ্রম ওল্ড টাউন। ওকে, ইস্তিয়াক আহমেদ শুভ লিখেছেন অনেক ভালো লাগছে। সাতশো খান আমাদের লিখেছেন রাজশাহী থেকে শুনছেন তিনি। নীরব হোসেন ইমন, আমি রাজশাহী থেকে শুনছি, আমি প্রতি ফ্রাইডে এফএম শুনি। নাজমুস সাকিব প্রথম ইমেলটা ভালো ছিল। নাজমুল নয়ন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে। আবু শাহিদ আমাদের সঙ্গে আছেন এবং যশোর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাবিহা খানুম এবং তিনি তার ফ্রেন্ডদের বার্থডে তাকে উইশ করতে বলেছেন। রাউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আর এস সরজিৎ এবং এছাড়াও এ বি সিদ্দিক আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন। প্রথম ঘটনাটি ভালো লেগেছে। স্বপ্নীল আমাদের সঙ্গে আছেন, ফার্স্ট স্টোরি যেটা সেটা ভালো লেগেছে। এমডি শাকিল বলছেন যে আমার কমেন্ট পড়েন। এমডি নাইমুর রহমান লিখছেন সুন্দর মেয়ে। সুলাইমান হোসেন সুইট আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন পারভেজ নিলয়, আছেন আমাদের সঙ্গে ঋতু সাহা, এছাড়াও রিয়াজুল কায়েস আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অনুপ হালদার, এছাড়াও এমডি রাকিব ইসলাম আমাদের সঙ্গে আছেন। জান্নাতুল ফেরদৌস সাজিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল আলিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আশিকুল হক সিয়াম, আছেন আমাদের সঙ্গে নুরুল আফসার, এছাড়াও এমডি নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন। নাজমুল নয়ন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তয়না মেহজাবিন তন্নি, আমাদের সঙ্গে আছেন রবিন, এছাড়াও পার্থ আমাদের সঙ্গে আছেন। তাসিন আমাদের সঙ্গে আছেন। জিসুন আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আশরাফুল মাহমুদ অ্যাশ, এছাড়াও অ্যাঞ্জেল তিশা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি শিশির, এছাড়াও হৃদয় হোসেন আমাদের সঙ্গে আছেন। সজুল ইসলাম নাহিদ আমাদের সঙ্গে আছেন। নুরুল আফসার আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। এছাড়াও এম আই ফয়জুল্লাহ আমাদের সঙ্গে আছেন। রাশিদুল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে জয়পুরহাট থেকে এস এন সোহান। এমডি নাইম ইসলাম আমাদের সঙ্গে আছেন, ফুর্তির পেজ থেকে পড়ছি। অনুপ হালদার আমাদের সঙ্গে আছেন। শান্ত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দীপ্ত কুমার মণ্ডল। ভয়ঙ্কর গল্প দিয়ে আজ ভূত এফএম শুরু হয়েছে, আরো ভয়ঙ্কর হবে বুঝি, তাই লিখেছেন। আরাফাত নয়ন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আজহারুল ইসলাম হৃদয়, গাইবান্ধা থেকে অ্যাপ দিয়ে শুনছেন এবং তার যে অ্যাপের ছবিটা আমি বুঝতে পারছি যে তিনি অ্যাপ দিয়ে সত্যি শুনছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রাইসা রিচার্ড আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সোহাগ কুমার দেব, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুর রহমান, এছাড়াও অয়ন অপু আমাদের সঙ্গে আছেন, তার কমেন্ট নাকি জীবনেও পড়া হয়নি। আমাদের সঙ্গে আছেন এমডি জাকির হুসাইন, এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি শুভ আছেন আমাদের সঙ্গে, এছাড়াও তারিকুল বাপ্পি, আতিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হ্যাপি বয় সাইদুর, এছাড়াও রাজু আমাদের সঙ্গে আছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং তারপরে আরো অন্য সব ঘটনা নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Graminphone.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি বাপ্পি ফ্রম KSA, আমার দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। আজকে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো আপনাদের সাথে, এটা আমার সাথে না, এক্স্যাক্টলি আমার সুপারভাইজারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আমি বলে নিই, আমি একজন লাইফ গার্ড। আর লাইফ গার্ড মানে তো জানেন যে কোনো বিচে কাজ। আমার কাজটাও একটা সি বিচে, সৌদি আরবের যে কোনো একটা সি বিচে আছি আমি। তো আমাদের লাইফ গার্ডের মূলত 2টা শিফটে ডিউটি থাকে, একটা হচ্ছে ডে শিফট, একটা নাইট শিফট। ডে শিফটে 5 জন লাইফ গার্ড সাথে একজন সুপারভাইজার, নাইট শিফটটাও সেরকমই 5 জন লাইফ গার্ড একজন সুপারভাইজার। তো ঘটনার দিন আমার ডিউটি ছিল রাত্রের বেলায় নাইট শিফটে। তো বলে রাখি আগে থেকে যে রাসেল ভাই, আমাদের যেই বিচে আছি আমরা, বিচটা এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি, ওপেনিং সুন, মানে কিছুদিনের মধ্যে চালু হবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য রাত্রেবেলায় লাইট সবগুলোই অফ থাকে। 2 কিলোমিটার একটা বিচের মধ্যে একটা লাইটসও কিন্তু চালু থাকে না, শুধু মসজিদের মধ্যে 1-2টা লাইট চালু থাকে, আর কয়েকটা টয়লেট বিল্ডিং আছে ওগুলোর মধ্যে লাইট চালু থাকে, নাইলে পুরো রাস্তা, পুরো পার্ক, বিচ সবই অন্ধকারই থাকে সবসময়। তো এই জন্য সবাই রাত্রেবেলায় যার যার মতো করে টাওয়ার থেকে নেমে গিয়ে যার যার মতো করে পার্কের মধ্যে বসে থাকে। পার্কের মধ্যে বসে থাকার অনেক জায়গা আছে, কেউ বসে ফোনে কথা বলে, কেউ বা জিম করে, কেউ বা একজন এক একটা করে, যার যেটা ভালো লাগে আর কি। সবাই কিন্তু আবার একসাথে না, কেউ দেখা গেছে এখানে, কেউ আরো আধা কিলোমিটার দূরে, কেউ আরো 50 মিটার দূরে, এরকম থাকে। তো আমাদের সেদিনের একই অবস্থা, একজন এক সাইডে। আমাদের সুপারভাইজার যিনি, তিনি একবারে শেষ কর্নারে ছিলেন, যেখানে ঠিক মসজিদটা, তিনি মসজিদের মধ্যেই বসে আছে, পা গুলা সামনের দিকে সোজা করে, পায়ের উপর পা রেখে উনি বসে বসে ফোনে কথা বলতেছিল মসজিদের ভিতরে। আর উনি খুব লাউডেই ফোনে কথা বলে, যেটা সত্যি কথা। তো এরকম কথা বলার একটা পর্যায়ে হঠাৎ করে মসজিদের যে দরজা অনেক জোরে একটা শব্দ হলো, ধাপ করে একটা শব্দ হলো। এখানে দরজাটাও কিন্তু খুলে গেছে, পুরো দরজাটাই খুলে গেছে। যদিও দরজাটা ওইভাবে খোলাটা পসিবল না একটা ধাক্কা দিয়ে, কেননা এটা আমি বা আপনি যেই খুলতে চাই না কেন, একটা মানুষ পুরো শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুলে, কারণ দরজাটা অনেক বড় এবং অনেক মোটা একটা কাঠের দরজা। তো দরজাটা মানে খুলে গেল ধাপ করে একটা শব্দের সাথে, 1 সেকেন্ডের মধ্যে পুরো দরজাটা খুলে গেছে। এটা দেখে সুপারভাইজার অনেকটা আশ্চর্য হলো যে এটা তো সম্ভব না, কিভাবে এটা সম্ভব, দরজাটা 1 সেকেন্ডের মধ্যে খুলে গেল। তারপর উনি ভাবলো যে হয়তোবা আমরা বাকিরা সবাই মিলে একসাথে ধাক্কা দিছি, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তাই হয়তোবা খুলছে। তো উনি যথারীতি টর্চ লাইটটা নিয়ে দেখতেছিল ওই দিক সেটা কেউ আছে কিনা মসজিদের বাইরে বা দরজার সামনে। উনি দেখলো যে কেউই নেই। উনি বিষয়টা অতটা আমলে না নিয়ে উনি আবার বসে পড়লো, বসে এবার ফোনে কথা বলতেছিল না ঠিক, এবার ফেসবুকিং করতেছিল, এরকম একটা ব্যাপার। এমন সময় শুদ্ধ বাংলায় কেউ একজন ওনাকে বলতেছিল মসজিদের ভিতরে যে যাও, মসজিদ থেকে বেরিয়ে যাও। উনি প্রথমবার শুনে উনি একটু অবাকই হলো। তারপর হয়তো বা ভাবলো আমি অনেক কিছু ভাবতেছি উল্টাপাল্টা, হয়তো বা এটা আমার মনের ভুলে হতে পারে, উনি উড়াই দিল বিষয়টা। সেকেন্ড 3-4 মিনিট পর যখন আবার একই কথাটা বললো, যাও মসজিদ থেকে বেরিয়ে যাও, এই কথাটা যখন আবার শুনলো, এবার একটু মানে ভয় পাইলো, যেটা সত্যি কথায় একটু ভয় পাইলো মনে মনে। কেউ নাই, কে এই কথাটা বলতেছে, ইভেন আসতে না, কথাটা কিন্তু অনেক লাউডলি বলতেছে। তারপরে তাও উনি বসেই ছিল, উনি নড়ে নাই। ঠিক 3-4 মিনিট পরে এবার খুব একটা রাগী একটা গলায় বলল যে কি হলো, তোমাকে না বললাম বেরিয়ে যেতে মসজিদ থেকে। এবার উনি প্রচন্ড ভয় পাইছে, উনি টর্চ লাইটটা নিয়ে কোন রকম এক দৌড়ে মসজিদ থেকে বাইরে চলে আসছে। বাইরে এসেই উনি এদিক সেদিক টর্চ লাইট মারতেছে, টর্চ লাইটটা একটা বারের জন্য লাইটটা অফ করতেছে না, উনি এদিক সেদিক ভালো করে দেখতেছে কেউ আছে কিনা কোথাও। আর বলে রাখি রাসেল ভাই, মসজিদের সামনে কিন্তু ছোটখাটো একটা বাগানের মতো, মানে সোজা রাস্তা, 2 পাশে বাগান, এরকম একটা ব্যাপার। এবং বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে, আবার অনেকগুলো অনেক বড় গাছ আছে যেগুলো মানুষের হাড়ির থেকেও বেশি, ওই পাশ থেকে ওই পাশ দেখা যায় না এরকম। তো তিনি এরকম টর্চ লাইট মেরে 2 পাশে ভালো করে দেখতেছে কেউ আছে কিনা। এমন সময় উনি যত আগে থাকে তত একটা জিনিস শুনতে থাকে, কি আপনার 2-3 জন মানুষ মানে কথা বলতেছে একসাথে 2-3 জন মানুষ কথা বলতেছে। উনি সেটা শুনলো, উনি একটু কৌতূহলী হয়ে উনি সামনের দিকে যাচ্ছে যে কে কথা বলতেছে। তিনি যত সামনের দিকে যাচ্ছে ততই সাউন্ডটা আরো লাউডলি পাচ্ছে। ইভেন উনি একটা জিনিস নোটিস করলো যে ভাষায় কথা বলা হচ্ছে, ভাষাটা কিন্তু বাংলা না, আরবিও না, ইংরেজিও না, মানে এমন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা তিনি এর আগে কখনো শুনে নেই। তো তিনি তারপর সামনের দিকে আগাইতে একটা সময় একবারে যখন ওই যে দিক থেকে সাউন্ড আসতো ওই দিকে চলে আসলো,
লাইটটা ওদের দিকে না, ঠিক লাইটটার নিচের দিকে মারা ছিল, রাস্তার দিকে। তো লাইটের যে উপরে কিন্তু যে একটা আবসা আলো থাকে না, ওই আলো তুলে দেখতে পাইলো যে 3 জন মানুষ সাদা আলখিল্লা পরা সোজা হয়ে দাঁড়ায় আছে ওখানে। ইভেন উনার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। এবং মানুষগুলো এত লম্বা ছিল ভাই, একটা মানুষ না হলেও 8 থেকে 9 ফিট লম্বা হবে, এত লম্বা। আর তাদের চোখগুলো জ্বলছে, যেন মনে হচ্ছে আগুন জ্বলতেছে চোখগুলোর মধ্যে, এরকম একটা ব্যাপার। ওনার দিকে তাকায় আছে, এক পা করে ওনার দিকে আগাচ্ছে। এবার একটা সময় উনি এত বেশি ভয় পাইছে যে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সেখানে তিনি সেন্সলেস। তো আমরা কিন্তু বিষয়টা 5 জনের মধ্যে একজনও কিন্তু জানতাম না যে এরকম কিছু একটা হয়ে যাচ্ছে ওনার সাথে, বা এরকম কিছু একটা হতে পারে। আমরা যথারীতি আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে, ডিউটি প্রায় শেষের দিকে। তো গাড়ি চলে আসছে, তখন আমরা সবাই গাড়িতে যাবো এমন সময় খুঁজতেছি যে উনি তো নাই, উনি আসে নাই, আমাদের সুপারভাইজার। এরপর আমরা সবাই ওনাকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম, এক একজন এক এক দিয়ে খুঁজতেছি, কেউ পাচ্ছি না, ওনাকে দেখতেছি না। মসজিদের মধ্যেও গেলাম, মসজিদের মধ্যে ওনার ব্যাগ পড়ে আছে, ওনার যে পেন খাতা টাতা সবকিছুই আছে, মোবাইল ফোনটাও ওখানেই পড়ে আছে, কিন্তু উনি নাই। তো আমরা একটু মসজিদের সামনে দেখতেছি যে যেহেতু সবকিছু এখানে আছে, হয়তো মসজিদের সামনেই থাকতে পারে উনি আশেপাশে। দেখতে দেখতে একটা সময় ওই জায়গাটায় গেলাম যেখানে তিনি সেন্সলেস অবস্থা করেছিলেন। ওখানে গিয়ে ওনাকে দেখলাম, দেখার পরে ওখান থেকে ওনাকে আমরা উঠালাম, চোখে মুখে পানি দিয়ে। পরে ওনার যখন একটু জ্ঞান আসলো, তারপর ওনাকে আমরা গাড়িতে উঠালাম। গাড়িতে উঠানোর পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল আপনার সাথে। তখন তিনি বলতে চাচ্ছিল না প্রথমে, তারপরে তিনি শেয়ার করলেন আর কি পুরো ঘটনাটা আমাদের সাথে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে, যদি মনে হয় যে এটা শেয়ার করার মতো, তাহলে অবশ্যই লিসনারদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। Bhoot FM. Tonight comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছির সাথে, এবং আমার সাথে আছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। কেমন লাগলো অডিও ক্লিপটি? যে অডিও ক্লিপটি শুনবেন সেটা সম্ভবত সৌদি আরবিয়া থেকে পাঠিয়েছিল, তাই না? তো আমার মনে হয় যে আপনাদের ভালো লেগেছে, এবং কেমন লেগেছে সেটা অবশ্যই ফেসবুকে আপনারা জানিয়ে দিবেন আমাদেরকে। এবং আমি আবার ছোট্ট করে একটু বলে দিই, যদি আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং যারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে চান না, মানে ইমেইলই পাঠাতে চান, তারা সুন্দর করে লিখে ইমেলও পাঠিয়ে দিতে পারেন। তো এখন যেটা করবো সেটা হচ্ছে ফেসবুকে দুটো লিঙ্কও আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের ফেসবুক লিঙ্ক হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.rasil। এই দুটো অ্যাড্রেসে গিয়েও আপনি আমাদের পোস্টের নিচে লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন, এবং অন্য সবাইকে, আপনার কাছে তো ঘটনা আছেই, যদি থাকে তাহলে তো পাঠাবেনই, আর আপনার যাদের কাছে, আপনার পরিচিত যাদের কাছে ঘটনা আছে তাদেরকে উৎসাহিত করবেন ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আমি জুবাইর, ধানমন্ডি থেকে এসেছি। কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। প্লিজ। ঘটনাটি আমার এক মামাকে নিয়ে। আমার সম্পর্ক নিয়ে আমার মায়ের ফুফাতো ভাই। ঘটনাটা ঘটেছে 2015-এ ওনার সাথে ঘটেছে, এবং ওনার ফ্যামিলির মেম্বারদের সাথেও ঘটেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের আমনুর এলাকায়। আমনুর এলাকাটা পুরো একটা বরেন্দ্র অঞ্চল, পুরো ফাঁকা মাঠ, এবং মাঝে মাঝে কয়েকটা জনবস্তি, এরকম আর কি। তো ওনাদের বাসার ছিল আমনুরা কেন্দুলে। ওনাদের বাসার পাশেই ছিল একটা পুকুর, খুব গভীর না। পুকুরের কথা বললাম কারণ ঘটনার অধিকাংশই কিন্তু পুকুরের সাথে সংশ্লিষ্ট। তো পুকুরটা খুব বেশি গভীর ছিল না, এবং পুকুরের চারপাশে অনেক গাছগাছালি ছিল, এবং পুকুরের সামনেই ছিল বিশাল একটা বট গাছ, এবং পুকুরের সামনেই ছিল আমার নানির বাসা। আচ্ছা। তো সে সময় ধান কাটার সিজন চলছিল, যেহেতু বরেন্দ্র অঞ্চল, সবাই গ্রামে একটু একটু জমি চাষ করে। তো ধান কাটার সিজন চলছিল, তো একটা নিয়ম কি, যারা ধান কাটা মারা করে, যারা কৃষাণ, তাদেরকে খাবার দিয়ে আসতে হয়, কৃষাণের বাড়ি থেকে খাবার দিয়ে আসতে হয়। তখন আমার নানি, যেহেতু ওনার হাজবেন্ড বাসায় ছিল না, বিদেশে থাকে,
তো উনি বললেন আমার মামাকে যে যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, কৃষানেরা ওয়েট করছে, তুমি যাও খাবারটা দিয়ে আসো। আচ্ছা। তো সে যথারীতি খাবার নিয়ে রওনা দেয়। খাবার নিয়ে রওনা দেওয়ার সাথে সাথে সে অনেক দূর চলে যায় এবং সে পুকুরের পাশ দিয়ে যেতে হবে, যেহেতু তার বাসার সামনে পুকুরটা, পুকুরের পাশ দিয়ে যেতে হবে। তো কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে তার মানে তার সামনে না, তার পেছনে একটা ছাগল। তো নর্মালি তিনি কিছু মনে করেন নাই, কারণ এরকম ছাগল হতেই পারে, বিকজ অনেক ছাগল থাকে পথ হারিয়ে মানুষের পিছনে, যেহেতু ওখানে গ্রামও আছে, সেরকম উনি কিছু মনেই করেন নাই। তো উনি চেষ্টা করেন ছাগলটিকে তাড়িয়ে দেবার। তো কোনোভাবেই উনি ছাগলটিকে তাড়াতে পারছিলেন না। উনি অনেক চিন্তিত হয়ে গেলেন যে কার ছাগলটা হতে পারে, ছাগলটা তো অন্য মানুষের হলে টেনশন করবে। তখন সে ছাগলটাকে একটা ঢিল ছুঁড়ে মারে আর কি। ঢিল মারে? হ্যাঁ, একটা ঢিল ছুঁড়ে মারে ছাগলটার দিকে, যাতে ছাগলটা চলে যায়। ঢিল ছুঁড়ার সাথে সাথে রাসেল ভাই, ভোর দুপুরবেলা, মানে একদম দুপুরবেলা, আশেপাশে কোনো বাড়ি ছিল না, তো ঢিল ছোড়ার সাথে সাথে ছাগলটা কুকুর হয়ে যায়। এটা আপনি শিওর? একদম শিওর। আচ্ছা। যেহেতু তার সাথে ঘটেছে এবং আমি শুনেছি নিজ, এবং তার থেকে শুনেছি, তার ফ্যামিলির কাছ থেকে শুনেছি। আচ্ছা। তো উনি প্রচন্ড ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যে উনি ওই খাবারটা ফেলে দিয়ে বাসে পালিয়ে আসে, দৌড়ে বাসে চলে আসে। তো নর্মালি উনি সেদিন ওনার ফ্যামিলির সাথে ঘটনাটা শেয়ার করে নাই। তো সেদিন রাতে সে শুয়ে আছে, রাত 1টা কি 2টা নাগাদ সে শুয়ে আছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায় এ কারণে যে মনে হয় যে তার বুকে কিছু একটা ভর করে আছে, পাহাড় পরিমাণ, মানে ভারী। আচ্ছা। চোখ খুলতে উনি দেখেন একটা অদ্ভুত প্রাণী তার বুকের উপর শুয়ে আছে এবং চোখ লাল লাল করে তার দিকে অবাক, মানে তার দিকে হিংসাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কথা বলতে পারছিল না, সে শুধু গুঙাচ্ছিল। তার গুঙানির আওয়াজ পেয়ে পাশের ঘরে নানি ছিল, নানি আসে। তো তাকে সে সময় সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো ওনার যখন জ্ঞান ফিরে তখন ওনাকে বলা হয় যে তার সাথে কি হয়েছে, কেন সে গুঙাচ্ছিল এবং কেন তার হঠাৎ করে জ্ঞান অজ্ঞান হয়ে গেল। তখন সে বলে যে আমার সাথে ওরকম ঘটেছিল, আমি খাবার দিতে গিয়েছিলাম তখন এরকম ঘটনা ঘটেছিল, আর এখন এরকম আমার সাথে ওই প্রাণীটাই, অদ্ভুত এক প্রাণী, মানে ওটা হচ্ছে ছাগলের মতোই প্রায়, কিন্তু অদ্ভুত, মানে অন্য রকমের আর কি, যেটা থেকে প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন উনি। তো পরবর্তীতে উনি একটু অ্যাবনর্মাল হয়ে যায়। তখন ওনার গায়ে জ্বর আসে, প্রচন্ড জ্বর। তখন ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলে যে এটা কোনো নর্মাল ছাগল বা নর্মাল কোনো প্রাণী না, এটা একটা জিন ছিল যে ওই পুকুরে বাস করতো এবং তাকে ভালো লেগেছিল বলে তার পিছু ধাওয়া করেছিল এবং সে তাকে ছাড়বে না, তাকে তার অনেক ভালো লেগেছে। এবং তিনি সেটাও বলছেন যে ওনাকে ঢিল ছুঁড়ে মানায়, মানে ওই ছাগলটিকে ঢিল ছুঁড়ে দেওয়াই তার প্রচন্ড রাগ হয়েছে এবং সে তার ক্ষতি করবে, সে তাকে ছাড়বে না। তখন হুজুরকে বলা হয়, দেখুন আমার তো একটাই সন্তান, 6টা বোনের পর একটা মাত্র ছেলে, তো অনেক আদর ছিল, যার কারণে হুজুরকে অনেক আগতি মিনতি করে বলা হয় যে করে হোক এটা একটা সমাধান বের করেন। তখন হুজুর বলে যে ঠিক আছে, ওনাকে তাবিজ কবজ করানো হয় এবং তাবিজ কবজ করানোর পর ওনার সাথে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এখনো উনি ওই পুকুরের মাঝে বসে থাকে, অদ্ভুত ভাবে তাকে রাতের বেলা বসে থাকে। তো এই ঘটনা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু তার ফ্যামিলির সাথে ঘটে যায় নির্মম এক ঘটনা। একদিন আমার নানি, ওনার মা এশারের আজান দিয়েছে, উজু করার জন্য ওই পুকুরে যায়। সেই সময় ছিল শীতকাল এবং ইভেন আমি ছেলেটা, মানে ওর যে ছেলেটা, মানে আমার নানির নাতি, আচ্ছা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অনেক খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন একজন দেখে যে ওই পুকুরে তার লাশ ভাসছে। আচ্ছা, এবং আপনি বলছিলেন যে পুকুরটা অগভীর ছিল। হ্যাঁ, সেখানে ডুবে যাওয়া কোনো মতে কারো সম্ভব না, একটা ছোট বাচ্চা ওখানে ডুবে যাবে না, কারণ পুকুরটা অগভীর, মানে তার মানে শুকনা পুকুর ছিল, মানে পানি অল্প ছিল। হ্যাঁ, যেহেতু শীতকাল সেহেতু পানি অল্প ছিল। হ্যাঁ, এবং সেটাতে কি পরে হচ্ছে খোঁজ খবর নিয়ে জানা গেছে যেটা অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, এটা পরে জানা, এবং প্রত্যেক বছরই কিন্তু সেখানে কেউ না কেউ মারা যায়। ওই পুকুরটাতে ডুবে কেউ না কেউ, গ্রামের কেউ না কেউ মারা যায়, অথচ পুকুরটা অগভীর। অথচ পুকুরটা অগভীর। এবং ভাইয়া পুকুরটা অনেকবার বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল যার পুকুর ছিল, কিন্তু পুকুরটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয় নাই। বিকজ যতবারই বাড়িওয়ালা বা পুকুরওয়ালা বন্ধ করতে গিয়েছে ততবারই তার সাথে কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে। তার হয়তো কখনো তার গরুটা মারা গিয়েছে, কখনো তার ফ্যামিলি মেম্বারদের সাথে অ্যাবনর্মাল কিছু ঘটেছে। এই পুকুরটা কিন্তু মানে করা যায়নি, বন্ধ করা যায়নি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের কমেন্টে যাব এবং আপনারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট একটু আমরা পড়ে আসি। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে লিখছেন, আশা করছি যে ঘটনাগুলো ভালো লাগছে। যে হ্যাঁ, একদম অলরেডি আমরা পেয়ে গেছি যে ফোর্থ স্টোরি ওয়াজ টু গুড। এখনকার যে ঘটনাটি, আবির আহমেদ নোমান আমাদের লিখেছেন এবং লিখেছেন যে অডিওর ঘটনাটি এর আগে শোনানো হয়েছিল। তাই না, এটা শোনানো হওয়ার কথা না, এবং এটা আপনি মনে হয় ভুল করছেন সম্ভবত। অচেনা মেয়ে আমাদের সাথে আছেন এবং এবং তিনি বলছেন যে লাস্ট উইক একটা ভাইয়া ছিল, তার প্রবলেম, সে সাফার করছে, তাকে হেল্প মানে একই প্রবলেম মনে হয় আপনারও, সেটা আপনি লিখেছেন এবং আপনি সমাধান চান। রোজি বেগম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন থার্ড স্টোরি। আচ্ছা, এর আগে মনে হয় প্লে করা হয়েছিল না এটা? আচ্ছা, ওকে। আমাদের সাথে আছেন ডিকে, এছাড়াও আছেন আমাদের সঙ্গে শিরোন আহমেদ, এছাড়াও তাসনিমুল হাসান আমাদের সঙ্গে আছেন শাওন খান, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার আলম, আমাদের সঙ্গে আছেন, আচ্ছা তার মানে এটা একটা টেকনিক্যাল মিস্টেক ছিল, উই আর রিয়েলি সরি ফর দ্যাট। আমাদের সঙ্গে আছেন খায়রুল ইসলাম আদিল, এছাড়া আমাদের সঙ্গে আছেন SH শাহাদাত চৌধুরী, ময়মনসিংহ গৌরীপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন মাইনুর তালুকদার জিসান, এছাড়াও ইমরান হুসাইন আমাদের সঙ্গে আছেন MD জাহিদ হোসেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের একটা নতুন অডিও ক্লিপ শোনাই দেবো, কোনো অসুবিধা নাই। আমাদের কাছে পর্যাপ্ত অডিও ক্লিপ রয়েছে যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। আশা করছি যে আপনারা সেগুলো পছন্দ করবেন। শ্রাবণ ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্নিগ্ধ অনিক, আমাদের সঙ্গে আছেন SH শাহজাদ চৌধুরী, ইব্রাহিম হাসান আমাদের সঙ্গে আছেন আহসান আহমেদ সামি, এছাড়াও ইশতিয়াক শুভ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সিদ্দিক পঞ্চগড় থেকে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। KLS জীবন আমাদের সঙ্গে আছেন, ফাতেমা বিনতে জব্বার আমাদের সঙ্গে আছেন SH শাহজাদ চৌধুরী, এছাড়াও আছেন আমাদের সঙ্গে তানভীর আজাদ রবিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RJ রাজু সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার ঘটনা আমরা শুনবো আপনার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম মিরিসালাস। আপনার নামটা একটু শুনি। আমার নাম সিয়াম, আমি হাজারীবাগ টালিভেজ থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। আপনার সরাসরি আপনার ঘটনায় চলে যাই আমরা এবং শুনি আপনার কি ঘটনা আজকে। আমি সরাসরি আমার ঘটনায় যাচ্ছি। আমার যে ঘটনাটা সেটা আমার গ্রামে খুব পরিচিত একটা ছেলের সাথে ঘটে। জি, আমার গ্রাম হচ্ছে আপনার নোয়াখালী, কবিরহাট উপজেলার কালামুন্সি। আচ্ছা, সব গ্রামের ঘটনা, ওকে, দেখা যাক। হ্যাঁ, তো যে ছেলেটার নিয়ে কাহিনী, সেই ছেলেটা আমাদের এলাকায় খুব ফেমাস। ফেমাস এই জন্যই যে ও একটু দুষ্টু টাইপ ছিল, আর ওর একটা ব্যাড হ্যাবিট ছিল যে ও চুরি করতো। আর নর্মালি চুরি যেরকম আমরা চিন্তা করি ওরকম না, যেমন গ্রামে চুরি বলতে আমরা ডাব চুরি, সুপারি চুরি, তো নর্মালি এগুলা চুরি করার কারণে ও একটু ভালো ফেমাস ছিল। তো নর্মালি ও এরকম এক রাতে এক বাড়িতে ডাব চুরি করতে গেল। তো ওই বাড়িটা নিয়ে মানে বেশ কিছু কাহিনী আছে বা একটু হরর টাইপ ওই জায়গাটা। তো যেতে বেশ সাহসী ছিল, তো নর্মালি এখানে গেল চুরি করার জন্য। নর্মালি সে ডাব কাছে উঠলো, ডাব পাড়তেছিল। তো হঠাৎ সে খেয়াল করলো যে বিয়ের সাজে, যে কোনেরা যে বিয়ের সাজে থাকে গহনাগাটি পরে, লাল শাড়ি পরে, সেরকম একটা মেয়েকে সে দেখতে পেল। তো যেহেতু একটু লোভী ছিল, খুব লোভ লেগে যায় মেয়েটাকে দেখে। তো ও নর্মালি মেয়েটার কাছে যায় যে যদি মেয়েটাকে সে ধরতে পারে বা কিছুটা করতে পারে, গহনা হ্যাঁ ওগুলা পাবে সে। তো নর্মালি সে মেয়েটাকে সাথে কথা বলার জন্য
সামনের দিকে যাচ্ছিল মেয়েটার দিকে, কিন্তু সে একটা জিনিস খেয়াল করলো, সে যতই মেয়েটার দিকে আগাচ্ছিল মেয়েটা ততই তার থেকে পিছাচ্ছিল। তো সে একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করে এবং মেয়েটাকে ধরার চেষ্টা, এবং এক সময় সে মেয়েটাকে ধরে ফেলে। তো ধরার পরে মেয়েটার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল, তো সে সাহস করে মেয়েটার ঘোমটাটা উঠায়। তো ঘোমটা উঠানোর পরে যা দেখে সে তার জন্য প্রস্তুত ছিল না। সে দেখলো মেয়েটার মুখ ঝলসানো, মানে পুড়ে গেলে যেরকম ঝলসানো হয়ে যায় বিশ্রী টাইপ দেখায়, ওরকম যে মাংসগুলো খসে খসে পড়ছে মুখ থেকে, এবং মেয়েটার চোখ প্রচন্ড লাল, এবং সে একটা ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো এরা দেখার পর নর্মালি সে যতই সাহসী হোক বা আমরা যতই সাহসী, এটা ভয় পাওয়ার কথা, সে খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পরে সে আর এক দৌড়ে তার বাসার দিকে চলে যায়। তো বাসায় যাওয়ার পরে সে রাতে কাউকে কিছু বলে না, কিন্তু তার প্রচন্ড জ্বর হয়। তো সকালবেলা তার মা জিনিসটা নোটিস করে যে ওর কি হয়েছে। তো সে জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে বা কাল রাতে কি কোনো কিছু হয়েছে তোর সাথে। সে নর্মালি সব কাহিনী তার মাকে খুলে বলে। খুলে বলার পরে মা তাকে ঝাড়ফুঁক দিয়ে দেয়, তারপর পানি পড়ে তাকে খাওয়ালো। তো খাওয়ানোর পরে দেখলো যে তার জ্বর কিন্তু কমছে না, মানে কাল রাত থেকে যে তার জ্বর হয়েছে সেটা কিন্তু কমছে না। তো এটা হওয়ার পরে তার মা করলো কি, তাকে নিয়ে একটা হুজুরের কাছে গেল। আচ্ছা, তো যাওয়ার পরে হুজুর দেখলো, তাকে ফুটু দিয়ে দিল, এবং হুজুর বলল যে দেখেন ওকে যেটা আসর করছে বা ওর সাথে যেটা ঘটছিল সেটা খুব খারাপ একটা জিনিস ছিল, এটা ওকে ছাড়বে না। তার মা রিকোয়েস্ট করে বললো যে আমার একমাত্র ছেলে, এটা মানে কিভাবে কি করবেন হুজুর একটু দেখেন। তো তার হুজুর তখন বললো যে না, এটা কোনোভাবে পসিবল না। তো নর্মালি তারা চলে গেল। তো এরকম টানা কয়েকদিন তার জ্বর হতে থাকলো, এবং এক সময় হয় কি যে ছেলেটা মারা যায়। তো নর্মালি এই কাহিনী এখানে শেষ, মানে আমার এই ফার্স্ট স্টোরি। আমার একটা স্টোরি আছে, সেটা কি আমার যে সেকেন্ড স্টোরিটা, সেটা হচ্ছে খুব রিলেটিভ, মানে আমার বলতে গেলে আমাদের ফ্যামিলির সাথে ঘটা। আমাদের ফ্যামিলির সাথে বেশ কিছু ঘটনা আছে, যেহেতু গ্রাম অঞ্চল নর্মালি এরকম কাহিনী হয়ে থাকে। তো এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমার দাদার সাথে। তো আমার দাদা মানে আমার বাবারা টোটাল 6 ভাই ছিল। আচ্ছা, হ্যাঁ, আগের যুগে মানুষ একটু বেশি সন্তান নিত, কিন্তু আমার দাদার মানে এমন কিছু সন্তান হয়, মানে হয় না বিকলাঙ্গ হয় না, প্রতিবন্ধী টাইপ হয়ে যায়। জন্মানোর সময় এরকম কিছু হয়েছে। তো হওয়ার পরে লোক জানাজানির ভয়ে তাদের করে কি মেরে ফেলে, মানে তাদেরকে মেরে মানে আমাদের বাড়ির পিছনে একটা গর্ত বা ডোবা টাইপ থাকে না, ওইখানে ফেলে দেয়। আসলেও? জি, এটা সত্য কাহিনী, মানে ফেলে দেয়। তখনকার যুগে হয়তো আর কি যে রেসপেক্টেবল একটা ফ্যামিলি, তার এরকম কিছু হলে তাদের কাছে উইয়ার্ড লাগতে পারে জিনিসটা, তো যার কারণে এটা জানাজানি না হয় এজন্য। তো এটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে কবর দেয় না, মানে রাসেল ভাই যে হয় না যে এরকম কিছু হলে মানুষ কিন্তু কবর দেয়, কিন্তু কবর দেয় না, নর্মালি ফেলে দেয় গর্তের ভিতরে বা মাটি চাপা দিয়ে দেয় এখানে। তো কাহিনীগুলো ওইখান থেকে শুরু হয় যে আমার দাদা এক রাতে বাজার থেকে, মানে রাত করে বাজার থেকে মাছ নিয়ে ফিরছিলেন। তো আমার ফ্যামিলিটা একটু রিচ ফ্যামিলি ছিল, যেমন আমার দাদা ছিলেন হচ্ছে চেয়ারম্যান ছিলেন আমাদের এলাকার। তো নর্মালি উনি মাছ নিয়ে ফিরছিলেন। তো আমাদের যে বাড়ির ডিস্টেন্স বা বাড়ির যে বর্ণনাটা দিয়ে দিই, ওটা দিলে বুঝতে পারবেন যে কাহিনীটা কিভাবে কি। তো আমাদের বাড়িটা বাজার থেকে একটু দূরে, এবং বাড়ির পাশে একটা মসজিদ আছে, এবং মসজিদের পাশেই নর্মালি কবরস্থান, আমাদের ফ্যামিলি কবরস্থান বা আশেপাশের কবরস্থানগুলো আছে। কবরস্থানের সামনে একটা বিশাল একটা পুকুর, আর পুকুরের পাড়েই যে একটা তেঁতুল গাছ আছে। এই তেঁতুল গাছ নিয়ে রাসেল ভাই অনেক কাহিনী আছে, যেটা নেক্সট টাইম আসলে শোনানো যাবে। তেঁতুল গাছ, তারপরে আপনার কিছু ঝোপঝাট, এবং তারপর একটা ডোবা, তারপরেই তার পাশে আমাদের বাড়ি। তো দাদা নর্মালি পুকুর ক্রস করে, মানে কবরস্থান ক্রস করে পুকুর ক্রস করে নর্মালি ওই ডোবাটার সামনে যখন আসছেন, তখন তিনি খেয়াল করলেন যে কিছু একটা মানে তাকে টানছে, ডোবার দিকে টানছে। তো নর্মালি তিনি যতটা জোরে হাঁটছিলেন, মানে ততটাই তিনি ডোবার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, তো এক সময় টানতে টানতে এমন হয় যে তাকে ওই ডোবাতে নামায় ফেলায় কিছু একটা। তো নর্মালি দাদা জিনিসটা বুঝতে পারে, যেহেতু গ্রামের লোক, তো সে নর্মালি দোয়া পড়েন। দোয়া পড়ার পরে কিছুটা হালকা হয়, যে দেখছে যে টানছিল জিনিসটা সেটা আর টানছে না। তিনি নর্মালি উঠেন। উঠার পরে তিনি বাসার দিকে চলে যান। চলে যাওয়ার পরে এই তার সাথে ফার্স্ট যে কাহিনী ঘটে, মানে এরপরে তার সাথে যে ঘটনা ঘটে, তিনি নর্মালি যেহেতু গ্রামের লোক, তিনি মাছ ধরা তার খুব শখ ছিল। তো নর্মালি তিনি একদিন মাছ ধরতে যান। আমাদের বলে রাখা ভালো যে আমাদের গ্রামে একটা খাল আছে। তো আর মাছ ধরতে হলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যা করতো, একটা নৌকা রাখে নিজস্ব। তো আমার দাদা নর্মালি নৌকা দিয়ে মাছ ধরেন। তো তিনি যা করছিলেন যে একদিন এরকম রাতে মাছ ধরছিলেন নৌকা নিয়ে। তো ধরতে ধরতে তিনি খালে, যেহেতু খালে বেশি মাছ পায়, যার কারণে তিনি খালে মাছ ধরতেছিলেন। তো আমাদের গ্রামে
একটু দূরে মানে গ্রামের সাইড একটা জায়গা আছে, খাল দিয়ে ওই জায়গায় যাওয়া যায়, কিন্তু মানে ওই জায়গাটা একটু হরর টাইপ আর কি, ওখানে বেশ কিছু কাহিনী আছে। তো নর্মালি দাদা মাছ ধরতে ধরতে এক সময় ওই জায়গায় চলে যায়, কিন্তু তিনি সেটা খেয়াল করেন না যে তিনি ওই জায়গায় যাচ্ছেন। আচ্ছা, তো ওই জায়গায় যাওয়ার পর যেটা হয় যে তিনি খেয়াল করতেছেন যে তিনি এতক্ষণ যা মাছ পাইতেছিলেন তার থেকে তিনি ডাবল মাছ পেতেছিলেন। তো এটা হওয়ার পর দাদা খুব খুশি হয়ে গেলেন যে এখানে তো ভালোই মাছ, তিনি অনেকক্ষণ মাছ ধরলেন। তার যে মাছের ঝুড়ি ছিল সে মনে করলো যে আমি এত মাছ ধরলাম, আমার অবশ্যই মাছের ঝুড়ি ফুল হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। তো তিনি একবার লুক করলেন, মানে পিছে লুক করলেন, যে ওই ঝুড়িটার দিকে তাকালেন। হ্যাঁ, তাকালেন, দেখলেন যে কিরকম কি হয়েছে। খেয়াল করলেন যে বড় জোর একটা বা দুইটা মাছ ওখানে আছে। তিনি দেখে বেশ অবাক হয়ে গেলেন যে কাহিনী কি, আমি এতক্ষণ ধরে, নিম্ন হলো রাসেল ভাই যে 1 ঘন্টা যাবত তিনি সেখানে মাছ ধরতেছিলেন, নিম্ন হলো 100 বা 200টা মাছ পাওয়ার কথা যিনি যেভাবে বললেন। তিনি খুব অবাক হয়ে গেলেন যে এতগুলা মাছ গেল কই। তিনি বেশ অবাক হয়ে গেলেন। তো অবাক হওয়ার পরে তিনি তখন খেয়াল করলেন যে তিনি ওই জায়গাটা এসে পড়ছেন। তো তিনি বেশ ভয় পেয়ে গেলেন, দোয়াটা পড়লেন। তিনি এবার বললেন না, এখন আর মাছ ধরা ঠিক হবে না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো তিনি নর্মালি ব্যাক করলেন বাসার দিকে। তো ব্যাক করার সময় তিনি নৌকা টোকা ওখানে রেখে তিনি যে 2টা মাছ ছিল সেটা নিয়ে নর্মালি তিনি বাসার দিকে আসছিলেন। তো নর্মালি যেটা বলছিলাম যে ভাই, ওই যে আমাদের তেঁতুল গাছ আছে পুকুর পাড়ের পাশে, তেঁতুল গাছ নিয়ে বেশ কিছু কাহিনী। তো দাদা যখন কবস্থান ক্রস করে পুকুর পাড়ের সামনে আসছে বাসা যাওয়ার জন্য, তখন তিনি একটা জিনিস খেয়াল করলেন যে হঠাৎ করে জোরে বাতাস শুরু হয়ে গেছে। মানে নর্মালি ঝড়ের টাইম না, নর্মালি সিজন শরৎকাল টাইম। তো এই সময় এত ঝড় হওয়ার কথা না, যেহেতু গ্রীষ্মকাল না, ঝড় হওয়ার কথা না। একটা ঝড়ের মতো একটা বাতাস তাকে ওই তেঁতুল গাছের দিকে ঠেলতেছিল। তো ঠেলে দিতে এক সময় তাকে মানে সজোরে একটা ধাক্কা দিয়ে, মনে হলো কেউ তাকে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে তাকে তেঁতুল গাছের যে পাশ একটা কচু ক্ষেত আছে ওখানে ফালাই দিছে। তো উনি এটাতে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কারণে উনি হঠাৎ করে আয়াতুল কুরসি, মানে ভয় পেয়ে যাওয়ার কারণে তিনি আয়াতুল কুরসি পড়েন, দোয়াটা পড়েন। পড়ার পরে দেখলেন যে না, সিচুয়েশন নর্মাল হয়েছে। নর্মাল হওয়ার পরে তিনি আর মাছ খেয়াল করলেন না বা কোনো কিছু খেয়াল করলেন না, তিনি নর্মালি বাসার দিকে হাঁটা শুরু করলেন। তো নর্মালি এটা তিনি পরে সবাইকে শেয়ার করলেন। তখন তারা বুঝতে পারলো যে এটা অন্য কিছু একটা হয়েছে, বা ওই যে আমাদের যে চাচা বা যাদেরকে পুঁতে ফেলা হয়েছিল এরকম কিছু একটা কাহিনী। তো নর্মালি ওনারা মিলাদ টিলাদ পড়ায়, আর এরপরে আর কিছু হয় না। কিন্তু এরপরে খুচরা মানে থাকে কিছু কাহিনী আছে যে আমার চাচাতো ভাইয়ের সাথে বা আমার চাচাতো বোনের সাথে এরকম কিছু কাহিনী ঘটছে। এই আর কি নর্মালি আমার এই ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে ইস্তিয়াক শুভ আমাদের সঙ্গে আছেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ হোস্টেল থেকে, অভিজিৎ আমাদের সঙ্গে আছেন শাকরুল আলম সাজিদ, এছাড়াও এমডি হাবিবুল্লাহ চিটাগং থেকে আমাদের সাথে আছেন, ইফরাত হাসান মাহিন আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে, আমাদের সঙ্গে আছেন AK আতিক হাসান, এছাড়াও রুহুল আমিন খান মন আমাদের সঙ্গে আছেন, তানভীর আজাদ রবিন আমাদের সঙ্গে আছেন, রাহুল সরকার আমাদের সঙ্গে আছেন আহমেদ কাজল সিলেট থেকে, রাহাত মাহমুদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাফায়েত উদ্দিন আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আরাফাত নূর, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MRA রক্তিম তাহসিন ওমর আমাদের সঙ্গে আছেন, জামান জেসমিন আমাদের সঙ্গে আছেন এবং তিনি এবং তার হাজব্যান্ড দুজন একসঙ্গে শুনছেন, HK শফিকুল আমাদের সঙ্গে আছেন, শিহাব উদ্দিন আমাদের সঙ্গে আছেন, সোহেল রানা আমাদের সঙ্গে আছেন, শহীদুল ইসলাম সিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হিরণ বাপ্পি, এছাড়াও ইস্তিয়াক আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাদরিশা তাবাসসুম মেঘলা, এবং গ্রামের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে এটা তিনি লিখেছেন। আশিকুল্লাহ আমাদের সঙ্গে আছেন মাহিব হাসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ হাসান অন্তর, এছাড়াও আছেন শিমু তাবাসসুম মাহি, এছাড়াও সানি খন্দকার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ড্রিমলেস বয়, আমাদের সঙ্গে আছেন অপূর্ব খান রেডিও ফুর্তির পেজে, আমাদের সঙ্গে আছেন রিয়াজ উদ্দিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রাইসা রিচার্ড, আমাদের সঙ্গে MB জাহিদুল ইসলাম, এছাড়াও মোহাম্মদ ওয়াকার উদ্দিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুবায়েত আহমেদ, এছাড়াও SH সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন নুসরাত ফারিহা মাহি, আছেন দিশা চৌধুরী আমাদের সঙ্গে, MD ইব্রাহিম SK আমাদের সঙ্গে আছেন, অপূর্ব খান আমাদের সঙ্গে আছেন, নাজনীন নূর কান্তা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারুক, এছাড়াও সুব্রত কুণ্ড আমাদের সঙ্গে আছেন, মিকাত হাসান আমাদের সঙ্গে আছেন। আমরা সবসময় শহরের ঘটনা বলি, এরকম একটা কথা শুনেছিলাম, তো আজকে গ্রামের ঘটনা শোনালাম, এবং আমি জানি না যে কেমন লাগছে। আমার কাছে আসলে শহর বা গ্রাম
এইভাবে কোনো সময় আমি আলাদা করতে পারি না। আমার কাছে যে ঘটনাগুলো ভালো লাগে সেই ঘটনাগুলো সিলেক্ট করি, বাট আপনাদের চাহিদা ছিল, তো এবার এই উইকে সিলেক্ট করেছি আমরা এরকম গ্রামের ঘটনা, এবং সেই সাথে আপনারা হসপিটালের ঘটনা পেয়েছে শুনতে চাইছিলেন, সেটা আমরা পেয়েছি একটা চায়না থেকে, সেটাও আমরা শোনালাম আপনাদেরকে, এবং আশা করছি যে এতক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। একটা চমৎকার ইমেইল আছে এরপরে, এবং তার আগে একটা অডিও ক্লিপ প্লে করব, এবং তারও আগে একটা ছোট্ট বিরতি আছে আমাদের। সো বিরতির পর একটা অডিও ক্লিপ এবং তারপর একটা ইমেইল নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন একজন নতুন অতিথি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এডিট এফএম এন্ড ডু ফুর্তি। Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমি সৌদি আরবে থাকি এবং আমার হোম ডিস্ট্রিক্ট চিরাঙ্গে। আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি ওটি আমার কোনো ঘটনা নয়। আলহামদুলিল্লাহ আমার সাথে এখন পর্যন্ত ওরকম কোনো কিছুই ঘটেনি, এবং যদি কখনো দুর্ভাগ্যক্রমক ওরকম কোনো কিছু ঘটে থাকে ওটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি ঘটে যায় আমার মামির বাড়িতে কাজ করে একজন বিধবার সাথে, এবং ঘটনাটি চিরাঙ্গেরই। বিধবার জামাই মারা যায় একটা সড়ক দুর্ঘটনায়। হি ওয়াজ আ রিক্সা চালক বাই প্রফেশন, অ্যান্ড ওনার মৃত্যু ঘটে যখন ওনার মাথার উপর একটা ট্রাক চলে যায়। ঘটনাটিতে যাওয়ার আগে আমার মামি গ্রামের একটু বর্ণনা দেওয়া লাগবে। আমি আমার মামি গ্রামের নামটা জানি না, কিন্তু গ্রামটি আপনার সমুদ্র খুবই কাছে। ইনফ্যাক্ট আমার মামির বাসা থেকে সমুদ্র অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার দূর হবে। অ্যান্ড আই এম প্রিটি শিওর যারা চিরাঙ্গে থাকে তারা অলরেডি বুঝে গেছেন আমি কোন জায়গায় কথা বলতেছি। যাকে এখন ঘটনা আসা যাক। ঘটনাটি এরকম একদিন রাতেই ঘটে। মহিলা ঘুমাচ্ছিল, অ্যান্ড বাইরে পানি পড়ার শব্দ শুনে ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে যখন উনি একটু কাজ কনসেন্ট্রেট করে শুনে, ওনার কাছে জিনিস একটু উইয়ার্ড লাগে, বিকজ বাইরে পানি পড়ার শব্দটা এমন ছিল যে ওনার হাজবেন্ড যখন বেঁচে ছিল, উনি যখন সারাদিন কাজ শেষে বাসায় আসতো, বাসায় এসে পাটা ধুতো, তখন যেরকম পানি পড়ার আওয়াজ হতো মনে হচ্ছে ওরকমই, লাইক বাইরে কেউ পা ধুচ্ছে। তো জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লাগে, এবং উনি কিউরিওসিটি বসত উনি বাইরে যায় দেখার জন্য যে আসলে ব্যাপারটা কি, এই রাতে কে পা ধুচ্ছে। উনি বের হয়ে উনি যা দেখে ওয়াজ বাইরে একজন পুরুষ দাঁড়ানো, ওনার পিঠ ওনার দিকে করা, পরনে একটা লুঙ্গি, গায়ে একটা সেলু গেঞ্জি এবং মাথায় একটা স্কার্ফ বাঁধা, গামছা বাঁধা। সো পিছিয়ে থেকে দেখে মনে হচ্ছে এটা ওনার হাজবেন্ড, অ্যান্ড হয়তো উনি ওনার হাজবেন্ডকে খুব বেশি ভালোবাসতো, যে কারণে ওনার মাথায় তখন এটা কাজ করতেছিল না যে ওনার হাজবেন্ড তো মারা গেছে। উনি ওনাকে দেখে, ওই পিছিয়ে থেকে ওই পুরুষটাকে দেখে ওনার হাজবেন্ড মনে করে উনি ওনার কাছে যায়। কাছে গিয়ে ওই পুরুষের কাঁধে হাত দিয়ে ফেলে। কাঁধে হাত দেওয়ার সাথে সাথে ওই শরীরটা ওনার দিকে ফিরে তাকায়। উনি যা দেখে ইট ওয়াজ দ্য ফেস অফ আ হাজব্যান্ড, এবং ওনার হাজব্যান্ড, আমি বলেছি ওনার হাজব্যান্ডের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেছে। তো উনি ওই চেহারাটা, ওই বিভৎস চেহারাটা উনি দেখতে পায়। ইট ওয়াজ টু মাচ ফর হার। উনি এটা দেখে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ঘটনাটি এখানে শেষ হয়, হয়তো শেষ ওনার জন্য ভালো হতো, বাট পরে যা ঘটে লাইক ওনার যখন জ্ঞান ফিরে উনি নিজেকে একটা ভাটাতে শুয়ে থাকতে আবিষ্কার করে। উনি উঠে বসে, এবং উঠে বসে যা দেখে was even worse than what she saw earlier. উনি দেখে যে ওনার চারপাশে যে লোকটিকে উনি ওনার বাসার বাইরে দেখেছিল ওরকমই 7-8 জন ওনাকে গোল করে দৌড়াচ্ছে, এবং উনি উঠে বসাতে ওরা সবাই দৌড়ানো বন্ধ করে ওনার সামনে স্টিল ভাবে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের সাথে আই কন্ট্যাক্ট হওয়ার পরে ওরা এক একজন হাসা শুরু করে। সবাই যে একসাথে এক রেদেমে হাসতেছে ওরকম না, যে যার মতন হাসতেছে, কিন্তু সবাই দেখতে ওই একই লোকের মতো। এদিকে মহিলা তো ভয় পেয়ে অবস্থা খারাপ। তারপর যা ঘটে যে ওই 8 জনের মধ্যে কয়েকজন ওনাকে ধরে, ওনার ঘাড় ধরে ওনাকে ওই ভাটার কাদা খাওয়ানো শুরু করে। ওয়েল দ্য ওমেন হ্যাড এনাফ। উনি এগুলো আর বেশি সহ্য করতে না পেরে উনি আবার জ্ঞান হারায়। পরের দিন ওরা যখন জ্ঞান ফিরে উনি ওনার নিজেকে হসপিটালে আবিষ্কার করে। ওনার পুরো শরীর ফুলে গেছিল, অ্যান্ড ওনার শরীর থেকে নাকি অনেক কাদা বের করা হয়েছিল, বিকজ ওনাকে প্রচুর কাদা খাওয়ানো হয়েছে অ্যাপারেন্টলি। পরে মহিলা যখন হসপিটালে ডিসচার্জ হয়, উনি হসপিটাল থেকে উনি আর গ্রামে ফিরে আসেনি, উনি গ্রাম ত্যাগ করে। কিন্তু ওটার পর উনি কোথায় গেছে না গেছে ওটার ব্যাপারে আমার কিছুই জানানো হয়নি, যে হিসেবে আমি আপনাদেরকেও কিছু বলতে পারতেছি না। যাই হোক, আমি জানি ঘটনাটি ওরকম লম্বা ছিল না, আমি জানিও না তো ভালো কিনা, যদি শেয়ার করার মতন উপযুক্ত মনে হয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন। অ্যান্ড সবার কাছে আমি দোয়া কামনা করবো, বিকজ আমার সামনে এক্সামস আছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং ঘড়িতে সময় রাত 1:03। আমি বলবো যারা আমাদেরকে ইমেইল পাঠাতে চান তারা ইমেইল পাঠাতে পারেন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন, আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাকে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা আপনার ঘটনা আপনি লিখেও পাঠাতে পারেন। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঈদে একটি স্পেশাল এপিসোড করব। ঈদ যেতেই, ঈদের নাই মানে ঈদ যে মানে কি দিনের শেষে যেদিন রাত হবে সেই রাতে, এবং আশা করছি যে সেই দিনে একটা চমৎকার এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের হেল্প লাগবে। এবং সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিতে হবে আমাকে। এবং ঘটনার শুরুতে আপনি যেভাবে উল্লেখ করতে বললাম সেভাবে একটু উল্লেখ করবেন। আর সেই সাথে আমাদের যারা ফেসবুকে ভিজিট করতে চান আমাদের পেজ দুটো, তাদেরকে আমি লিঙ্কটা বলে দিচ্ছি www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস আর এই হচ্ছে আমাদের সবকিছু। এখন যেটা করব একটা ইমেইলে যাব এবং এই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি। আমাদের পাঠানো একজন লিসেনারের ইমেইল, এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে।
বলার সময় তুমি হাসছিলে।